প্রধানমন্ত্রীর চীন সফরের পর মার্কিন দূতের ঢাকায় আসা ভারসাম্যমূলক কূটনীতির সাফল্য বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। You can see that it is gaining respect. The government is enjoying and maintaining a balanced position. দুই পরাশক্তির সঙ্গে ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রীকে, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর করা যায় কিনা। আমি মনে করি বাংলাদেশের দিক থেকে এটা একটা কৌশলগত বিজয়, কারণ বাংলাদেশ একদিকে যেমন আপনার চায়নার সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা করছে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা করছে। ঢাকার চারপাশের নৌপথ লাভজনক করতে চায় সরকার, চলবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে জানান নৌ পরিবহন মন্ত্রী। আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজিরকে ফেরাতে কাজ চলছে, নিয়োগ করা হয়েছে ল ফার্ম। তারা আইনানুগভাবে গেছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সমস্যা থাকে। তো আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হইলে হোম মিনিস্ট্রি থেকে বা আমরা আপনার মিনিস্ট্রি থেকে আমরা সবার অংশগ্রহণে সফল হয়েছিল জুলাই আন্দোলন, বললেন মাহদি আমিন। সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে 10 দিন করে রিমান্ড। ঢাকার কলাবাগানে শাশুড়ি ও স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরপরই মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরকে দেশের সফল কূটনৈতিক অবস্থান হিসেবে দেখছে সরকার। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রস্তাব এবং চীনের সাথে চলমান বড় বড় উন্নয়ন প্রকল্প সব মিলে দুই পরাশক্তির মাঝে একটি কার্যকর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক ভূরাজনীতি ও কৌশলগত সমীকরণে ওয়াশিংটন ও বেইজিং দুই পরাশক্তির সাথেই ভারসাম্য রেখে এগোচ্ছে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে চীনের অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়াকে সমান গুরুত্ব দিচ্ছে ঢাকা। কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর এবং মার্কিন বিশেষ দূতের ঢাকা সফরকে দেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। জানান, জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। The foundations of this government is very strong and it is strongly owned by the people of the country. এর জন্য এখন you can see that it is gaining respect throughout. আপনি বেইজিং বলেন, ওয়াশিংটন বলেন, সৌদি আরব বলেন, রাশিয়া বলেন, তো এইভাবে স্ট্র্যাটেজিক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড রিলেশনশিপ the government is enjoying and maintaining a balanced position. এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল হুতিদের প্রতিরোধের জন্য, ইরানকে আক্রমণের উদ্দেশ্যে নয় বলে জানান তিনি। It is an alliance to tackle অ্যাক্টিভিটি আপনার এই হুতিদেরকে প্রাইমারিলি, তো হুতিদেরকে ট্যাকেল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে এই ধরনের অ্যাসিস্ট্যান্সে বাংলাদেশ বাংলাদেশ whatever resources Bangladesh has, we will extend that. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈশ্বিক টানাপোড়েনের মাঝেও যে কোনো একটি বিশেষ ব্লকের দিকে না ঝুঁকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতেই বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ঢাকা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলের প্রবেশ নাকি চীনের প্রস্তাবিত বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানো, বাংলাদেশের আগামী দিনের কূটনীতিতে এই প্রশ্নটি বড় হয়ে উঠবে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই কারণে প্রধানমন্ত্রীর চীন সফরের পর সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। তাদের মতে দুই পরাশক্তির সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শাহ আলী জয়ের রিপোর্ট।
পল কাপুর, ব্রেন্ডন লিঞ্চের পর সার্জিও গোরের বাংলাদেশ সফর ছিল জাতীয় নির্বাচনের পর তৃতীয় কোনো মার্কিন শীর্ষ নীতি নির্ধারকের ঢাকায় আসা। And we look forward on building on that and taking it to the next level. প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরপরই গোরের বাংলাদেশে আসা নিয়ে কূটনৈতিক অঙ্গনে হচ্ছে নানা আলোচনা। প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর করা যায় কিনা। আমার মনে হয় তারা জানতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নেবে। আমি মনে করি বাংলাদেশের দিক থেকে এটা একটা কৌশলগত বিজয়, কারণ বাংলাদেশ একদিকে যেমন আপনার চায়নার সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা করছে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা করছে। বিশ্লেষকরা বলছেন চীনের যে বিপুল বিনিয়োগ প্রস্তাব সেটি বাস্তবায়নের আগে দেশটি জানতে চাইবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকসা বা জিসুমিয়ার মতো নিরাপত্তা সমঝোতা নিয়ে বাংলাদেশের ভাবনা কি। যুক্তরাষ্ট্রের যেই ঝুঁকে যাওয়া সেটা মূলত নিরাপত্তা কেন্দ্রিক, ওদিকে চীনের আবার মূল হলো অর্থনৈতিক উন্নয়নের। কিন্তু চীন ভালোভাবেই জানতে চাইবে যে বাংলাদেশ কি আসলেই ওই নিরাপত্তা কাঠামোর মধ্যে ঢুকছে কিনা যুক্তরাষ্ট্র। আমি তো এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবো না যেই দেশ আবার আমার এগেনস্টে নিরাপত্তার কাঠামো তৈরি করছে। কারণ আমি যদি প্যাক সিলিকা বলি বা আকসা বলি বা জেসোমিয়া, এগুলো সবগুলোই তো ঘুরে ফিরে চীনকে থামানোর ব্যাপার বা চীনের বিরুদ্ধে একটা নিরাপত্তার কাঠামো। বাংলাদেশ সফরকালে সার্জিও গোর দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না বাংলাদেশের কেউ। করলে ভালো হতো ত্রিপক্ষীয়, কিন্তু তারা কেয়ার করে না। সে যুক্তরাষ্ট্র সে যদি মনে করে যে আমি অনুষ্ঠানে দেখা করতে চাচ্ছি, আমি অনুষ্ঠানে দেখা করব, মানে জিনিসটা হলো ওইটা। তো এটি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করা যায়, সন্দেহ করা যায়, বাট আমি মনে করি যে এটি তো বাংলাদেশের কগনিজেন্সে হয়েছে। উনি নিশ্চয়ই বাংলাদেশে এসে সরকারের অনুমতি ক্রমেই সেই দেখাটি করেছেন। বিশ্লেষকদের মতে প্রতিবেশী ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক কারণে তিন দেশেরই সমান আগ্রহের কেন্দ্রে আছে বাংলাদেশ। তাদের মতে কূটনৈতিক এই জটিল সমীকরণে বাংলাদেশ কতটা নিজের স্বার্থ সংরক্ষণ করতে পারে সেটি দেখার বিষয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালু সহ লাভজনক ও নিরাপদ নৌ পরিবহন নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াটারওয়েজ যেটা আছে ঢাকা শহরের চারপাশে, সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্যই এই মিটিংটা ছিল। দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি নদীর পাড়ে গাছ রোপণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব, তাদেরকে আপনাদের মাধ্যমে জানাবো যে তারা কোনোভাবে যাতে নদীতে যাতে আবর্জনা না ফেলে। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায় যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায় সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা 2026 বিশ্ব চ্যাম্পিয়ন দল। বিজয়ী দলের সবাই MISTর শিক্ষার্থী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজশাহীর পুলিশ একাডেমিতে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগস্টে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম বৃদ্ধি পায়, সে কারণে পুলিশকে সতর্ক থাকতে হবে। বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হতে হবে পুলিশ কর্মকর্তাদের। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও
ক্ষতিগ্রস্ত হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চলমান থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে সরকার ল ফার্ম নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বেনজির আহমেদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে বেনজির আহমেদ জামিন পাওয়ার ক্ষেত্রে দুদকের কোনো ধরনের আইনি গাফিলতি হয়নি বলে জানিয়েছে দুদক। দীর্ঘ ৪৮ দিন কারাভোগের পর বৃহস্পতিবার দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পান দুদকের ৬ মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। ৩ দিন পর এমন খবর এদেশের গণমাধ্যমে প্রকাশ পায়। এ বিষয়ে জানতে চাইলে ঘটনা সত্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাবেক এই দুর্নীতিবাজ কর্মকর্তার জামিন বাতিলে ইতোমধ্যে ল ফার্ম নিয়োগ করেছে তার মন্ত্রণালয়। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় থাকে ফেরত নিতে পারবো। এদিকে বেনজির আহমেদের জামিন পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কোনো ধরনের আইনি গাফিলতা নেই বলে জানিয়েছে সংস্থাটি। হোম মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযোগ গঠিয়ে একসাথে আমরা এই কাজগুলি করি, আমরা MLAR পাঠাই। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজিরকে দেশে ফেরাতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হইলে হোম মিনিস্ট্রি থেকে বা আমরা ফরেন মিনিস্ট্রি থেকে আমরা আশা উইল শেয়ার উইথ ইউ। গত 12 জুন দুর্নীতির একাধিক মামলার ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকাভুক্ত আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছিল দুবাই পুলিশ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে যতজন শহীদ হয়েছে তার প্রাথমিক তালিকায় 85 জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিকেলে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে শহীদ ও আহতদের গণশুনানি শেষে এই কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, যাত্রাবাড়ীতে যত মানবতা বিরোধী অপরাধ সেগুলোকে অগ্রাধিকার দিয়ে বিচার করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, প্রাথমিক তালিকায় যতজনের তথ্য পাওয়া গেছে সেই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। যাত্রাবাড়ীতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। আমরা প্রাথমিকভাবে প্রায় 85 জনের একটা তালিকা পেয়েছি এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে। জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, সকল শ্রেণী পেশার মানুষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তিনি জানান, সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে। বিকেলে রাজধানীতে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনে কথা বলেন তিনি। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এতে উঠে আসে 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ও ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা। জুলাই আন্দোলনের গল্প, বাস্তবতা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দেশের নতুন অগ্রযাত্রায় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। 54 বছরে যা পারি না যদি বলি 5 বছরে সব করে ফেলবো, এটা হয় না, হবে না। এই যে একটা স্পেসে সবাইকে জায়গা দেওয়া, দ্যাট ইজ দ্য প্রমিস অফ 20 জুলাই। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুন করা হয়েছে আর আপনি তো মক করবেন? সরি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই।
সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ। আমাদেরকে বুঝতে হবে যে ওই সময়টাও খারাপ ছিল, এজন্য ৭৫ এসেছিল, এবং এই সময়টাও খারাপ দেখেই ওই একই লেগেসির ধারককে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, জুলাইয়ের গণজাগরণ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার বিচারও সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে স্বাক্ষর করেছিলাম। বৈষম্যহীন সমাজ গঠন এবং আইনি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান ডক্টর মাহদি আমিন। আপনাদের সন্তান হারিয়ে মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। বিএনপি জাতীয়তাবাদের কথা মুখে বললেও তারা ব্যর্থ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ের জনগোষ্ঠীকে বিএনপি এক করতে পারেনি। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ের জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, সরকার পাহাড়ি জনগোষ্ঠীকে ধারণ করে না, রাজনৈতিকভাবেও পাহাড়িদের ব্যবহার করা হয় বলেও দাবি তার। জুলাই সনদ নিয়েও বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। তাহলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ ৫ জনকে ২ মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে হত্যা ও অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। এদিকে গত বুধবার যশোর থেকে ডেভিড ইমন সহ তার সহযোগীদের গ্রেফতারের পর বৃহস্পতিবার তাদের আদালতে নেওয়া হয়। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করার পর ফটিকছড়ি ও বায়েজিদের 4টি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। 23 লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 3য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আরিফুল ইসলাম এর রায় ঘোষণা করেন। তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয় আদালত। দণ্ডের পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। যে মামলাটা চলমান আছে, তারপর 2026 আর 2020-এ ওনার বিরুদ্ধে চেকের মামলা দায়ের করে চেকের মূল টাকা হলো 23,18,358 টাকা। এই মামলায় 3/5/2026 তারিখে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ 3য় আদালত 1 বছরের সাজা এবং চেকের সমপরিমাণ অর্থে অর্থদণ্ডিত করেন। আজকে এই মামলায় ওনাকে সুনারেশ দেখাইছে। স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন স্ত্রী এবং তার মা। সকাল 9:30টার দিকে রাজধানী কলাবাগানের আলামিন মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী। আর তার মায়ের মৃত্যু হয় ঢাকা মেডিকেলে। হৃদয় ওরফে আশিক নামের ঘাতককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড। রাজধানীর কলাবাগানের আলামিন মসজিদের গলি। হঠাৎ আকস্মিক চিৎকার চেঁচামেচিতে থমকে উঠে এলাকাটি। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে মুহূর্তেই ঘটে যায় প্রাণহানির ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ফারজানা আক্তার রাত্রিকে ছুরিকাঘাত করেন স্বামী হৃদয় ওরফে আশিক। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন মা ফিরোজা বেগম। আমার স্বাস্থ্য ভাই ফোন দিয়ে তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউ আর মায়ের মনে মারলে দিতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা দিকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো দম সারতেছে। আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। আগে শুনলাম বউ মাইয়া দোনো জানাই মাইরা লাইছে, সেই ছেলে মারছে, ছেলে ফাঁসিছে।
উত্তেজিত হৃদয় তখন শাশুড়ি ফিরোজাকেও উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী রাত্রি। ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বামী স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয়, তো এই শাশুড়ি এসে যখন মেয়ের পক্ষ নেয় তখন স্বামীটা আরো রাগান্বিত হয়। তার বউকে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে এবং পরবর্তীতে শাশুড়িকেও স্টেপ করে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। হত্যাকাণ্ডের পর 1 বছরের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে দুর্নীতি, দলীয় পক্ষপাত, অস্বচ্ছতা এবং অর্থ লেনদেনের অভিযোগ তুলে নতুন করে নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তবে প্রথম কর্মদিবসে নতুন আইন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিয়োগ রাষ্ট্রপতির সাংবিধানিক এখতিয়ারে হয়েছে এবং তার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ সম্পন্ন হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের অভিযোগ 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 179 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। বর্তমান নিয়োগ বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন করে নিয়োগের দাবি জানান তারা। আদর্শ নেতাকর্মীরা বঞ্চিত হয়, তাদেরকে নির্যাতন করা হয়, মামলাকার তাদেরকে বাদ দিয়ে 4 কোটি টাকা লেনদেনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেল অফিসে। আমরা এই সকল ধরনের ফ্যাসিস্ট, গুপ্ত, সুপ্ত, দুর্নীতিবাজ যারা এই অফিসে নিয়োগ পেয়েছে এবং যারা এই অফিসে আগে থেকে আছে তাদের সবার পদত্যাগ চাচ্ছি। একই দিনে কর্মদিবস শুরু করেন নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা। তবে নিয়োগ নিয়ে অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতার আওতায় নিয়োগ হয়েছে। রাষ্ট্রপতি যেভাবে মনে করেছে যত বেশি সংখ্যক ডিএজি, এএজি দরকার তারা সেভাবে নিয়োগ দিয়েছেন। হয়তো আমাদের যারা অনেকে আমাদের কলিগ ছিল তারা হয়তো কোনো কারণে হয়তো এখন এবার বিবেচিত হননি, আর সেই বিবেচনাটা যারা করেছেন নিয়োগ দিয়েছেন তারা বলতে পারবেন। আমি তো আমাদের আজকে যারা নিয়োগ পেয়েছেন আমিও তাদের মতোই আরেকজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, দুই পক্ষ আলোচনায় বসলে বিরোধ নিরসনের উদ্যোগ নেবেন। অভিযোগ প্রমাণের দায়িত্ব তাদের, অভিযোগ খণ্ডনের দায়িত্ব যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিরোধ যদি সৃষ্টি হয়, যদি আর দুই পক্ষ একসাথে আসে, সেই ক্ষেত্রে আমি একটা উদ্যোগ নিতে পারি। এ সময় নতুন আইন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। গাজীপুরে পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে সাবেক ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সোহেল ও তার স্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা, অপহরণ এবং মানব পাচারের মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন ব্যবসায়ী তৌহিদ ইসলাম মনির। রবিবার সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করেন। বলেন, তিনি ও তার 5 বোন পৈতৃক সূত্রে পাওয়া জমির বৈধ মালিক। তবে জমি দখলের উদ্দেশ্যে তার আপন ভাতিজার জামাই সাবেক ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সোহেল সরকারি পদ ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে হয়রানি করে আসছেন। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। দেশ এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইতেছে। আমরা দেশের কাছে, রাষ্ট্রের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় আইনমন্ত্রীর কাছে, মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা ন্যায়সঙ্গত আমাদের আবেদনগুলো বিবেচনাপূর্বক সঠিক তদন্ত করে ওনার বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার খেলা সংবাদ। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট 13 আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় আর শেষ টেস্ট 22 আগস্ট ম্যাকায়ে। এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে রাতে লিটন দাস সহ বাকি ক্রিকেটার এবং কর্মকর্তারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে। 23 বছরের দীর্ঘ অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ডারউইনে আগামী 13 আগস্ট শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর 22 আগস্ট ম্যাকাওয়েতে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। 23 বছর পর এই সিরিজ নিয়ে রোমাঞ্চ থাকলেও সিরিজ শুরুর আগেই চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সাইড স্ট্রেন চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার নাহিদ রানা। 2
ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেয় টাইগারদের প্রথম বহর। প্রথম টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। আবরার আল দাইয়ান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।